Hello everyone, Juvenile Gurukul welcomes you to Christmas to Full Marks 40 days of board prep secrets. আজ আমরা ফোর্থ ইউনিট ফোর্থ ইউনিটের ফার্স্ট পার্ট এফেক্টস অফ কারেন্টের ফার্স্ট চ্যাপ্টার কারেন্ট ইলেকট্রিসিটিটাকে রিভাইজ করে নেব। কারেন্ট ইলেকট্রিসিটিতে কি কি আছে আমাদের? ইলেকট্রিক কারেন্ট, potential difference and electric current, Ohm's law, resistance, resistivity, factors on which the resistance of a conductor depends, series combination of resistors, parallel combination of resistors, and its applications in daily life. Heating effect of electric current and its application in daily life. Electric power, interrelation between power, potential difference, ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। প্রথমে আমরা লাস্ট 3 বছরে কি কি এসেছিল তা আমরা দেখি, অর্থাৎ কত মার্ক এসেছিল এই চ্যাপ্টার থেকে। মোটামুটিভাবে দেখলে দেখা যায় যে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেকটা। ইলেকট্রিক কারেন্ট এর সার্কিট থেকে কোনো কোশ্চেন আসেনি, ডাইরেক্ট কোনো কোশ্চেন আসেনি। ইলেকট্রিক পটেনশিয়াল এন্ড পটেনশিয়াল ডিফারেন্স থেকে 1 মার্কের একটি কোশ্চেন এসেছিল 2023-তে, এছাড়া আর কোনো কোশ্চেন আসেনি। ওহমস ল ভেরি ইম্পর্টেন্ট। ওহমস ল থেকে 2023-তে সেকেন্ড সেটে এসেছিল একটি 1 মার্কস কোশ্চেন, 2024-এ এসেছিল সেট 2-তে 1 মার্কসের একটি, 2 মার্কসের একটি। কিন্তু 2025-এ 3 মার্কসের একটি ইন্টার চয়েস সহ এসেছিল ওহমস ল এবং ফ্যাক্টরস এফেক্টিং রেজিস্ট্যান্স থেকে। ফ্যাক্টরস এফেক্টিং রেজিস্ট্যান্স থেকে কিন্তু প্রত্যেকবারই কিছু না কিছু আসছে। 2023-তে 2 মার্কসের একটি কোশ্চেন এসেছিল 5 মার্কসের একটি কোশ্চেন 2024-এ, 2025-এ ছিল একটি 3 মার্কস কোশ্চেন। এবারে স্যাম্পল কোশ্চেন পেপারে 3 মার্কসের একটি কোশ্চেন ছিল। নেক্সট, রেজিস্ট্যান্স অফ এ সিস্টেম অফ রেজিস্ট্যান্স, অর্থাৎ এই যে প্যারালাল কম্বিনেশন, সিরিজ কম্বিনেশন, এদের কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা, এই সম্পর্কিত কোশ্চেন এসেছিল 2023-তে এসেছিল 1 মার্কের একটি। এসেছিল সেকেন্ড সেটে 4 মার্কসের একটি কোশ্চেন এসেছিল। 2024-এ সেকেন্ড সেটে এসেছিল 1 মার্কের একটি, আবার ফার্স্ট সেটে এসেছিল 2 মার্কসের একটি। 2025-এ সেকেন্ড সেটে এসেছিল 1 মার্কের একটি, 2 মার্কসের একটি এসেছিল ফার্স্ট সেটে। আবার সেকেন্ড সেটে 3 মার্কসের একটি কোশ্চেন এসেছিল। স্যাম্পল কোশ্চেন পেপারেও কিন্তু 2 মার্কসের একটি কোশ্চেন রয়েছে। হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, এখান থেকেও প্রত্যেক বছরই কিন্তু একটা না একটা কোশ্চেন আসছে। দেখো 2023-তে সেকেন্ড সেটে ছিল 1 মার্কের একটি, কিন্তু ফার্স্ট সেটে 5 মার্কসের একটি কোশ্চেন ছিল। 24-এ সেকেন্ড সেটে 4 মার্কসের একটি কোশ্চেন এসছে। 2025-এ এসে সেকেন্ড সেটে 1 মার্কের একটি কোশ্চেন। স্যাম্পল কোশ্চেন পেপারে কোনো কোশ্চেন নেই। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো ইলেকট্রিক পাওয়ার, মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন। 2023-তে এসেছিল 1 মার্কের একটি, 2024-এ 2 মার্কসের একটি এবং 5 মার্কসের একটি। আবার 2025-এ 1 মার্কসের একটি, সেকেন্ড সেটে 2 মার্কসের একটি, আবার ফার্স্ট সেটে 1 মার্কসের 2 মার্কসের একটি। আর স্যাম্পল কোশ্চেন পেপারে 5 মার্কসের একটি কোশ্চেন রয়েছে ইলেকট্রিক পাওয়ার থেকে। তাহলে
আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শন হলো কি ওহমস ল, factors affecting resistance, resistance of a system of resistors, heating effect of current and electric power. এই পোর্শনগুলোতে আমাদেরকে একটু জোর দিতে হবে বেশি। আমরা তাহলে চলে যাই আমাদের রিভিশনে। দেখো ইলেকট্রিক চার্জ, ইলেকট্রিক চার্জটা আসলে the intrinsic property of the subatomic atom particle, অর্থাৎ অ্যাটম কি নিয়ে গঠিত? আমরা জানি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নিয়ে। এদের মধ্যে ইলেকট্রনের চার্জটাকে ধরা হচ্ছে নেগেটিভ, প্রোটনের চার্জটা পজিটিভ। এদের কারণেই কিন্তু আমরা চার্জটা পাই। ইলেকট্রন কি? Two types of charges are there, positive charge and negative charge. ইলেকট্রনের চার্জ কথাটা যে বলেছিলাম, ইলেকট্রনের চার্জটা হলো -1.602 into 10 to the power -19 কুলম্ব। অন্যদিকে এটা হলো কি ইলেকট্রনের চার্জ। অন্যদিকে প্রোটনের চার্জটা হলো প্লাস 1.602 into 10 to the power -19. Clear? Now the like charges repel each other, পরস্পর বিকর্ষণ করে। দুটো পজিটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, দুটো নেগেটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, কিন্তু অপোজিট চার্জ অ্যাট্রাক্ট ইচ আদার, পরস্পরকে আকর্ষণ করে। এই চার্জের ইউনিটটা কি লিখেছি আমি? কুলম্ব। কুলম্ব হলো তার এসআই ইউনিট অফ চার্জ। এবং ইলেকট্রনের চার্জ আমাদের নেচারে smallest charge. It is the smallest unit বা natural unit of charge. Now আমরা চলে যাই আমাদের সিলেবাসে ইলেকট্রিক কারেন্ট। What is electric current? Flow of charge particle is called the electric current. Flow of ইলেকট্রিক চার্জ। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে পজিটিভ চার্জ প্রোটন কিন্তু চলতে পারে না। তাহলে মোবাইল চার্জটাকে মেটেলের ক্ষেত্রে ইলেকট্রন, আবার ইলেকট্রোলাইটের ক্ষেত্রে সেক্ষেত্রে ডিফারেন্ট আয়নস, পজিটিভ আয়ন হতে পারে, নেগেটিভ আয়ন হতে পারে, বাট এদেরকে আমরা বলছি চার্জ ক্যারিয়ার। মেটালিক কন্ডাক্টরের ক্ষেত্রে চার্জ ক্যারিয়ার্সগুলো হলো ইলেকট্রন, নেগেটিভলি চার্জ ইলেকট্রন। ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কি? পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জেস। আবার আরেক ধরনের সাবস্টেন্স আছে আমরা জানি, যেটা হলো সেমিকন্ডাক্টর। তাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভলি চার্জ ইলেকট্রন এবং পজিটিভলি চার্জ হোলস আর অলসো চার্জ ক্যারিয়ার্স। মনে রাখতে হবে আমাদেরকে। এবার দেখি হোয়াট ইজ কারেন্ট অ্যাকচুয়ালি। এটা কি? The total amount of charge flowing through any cross-sectional area in unit time. অর্থাৎ প্রতি সেকেন্ডে কোন একটা পরিবাহীর ক্রস সেকশনের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে আমরা বলছি ওই পরিবাহীতে প্রবাহ মাত্রা বা ইলেকট্রিক কারেন্ট। কারেন্ট ডাইরেকশনটা কি?
কিভাবে হয়, কেন প্রবাহিত? আমরা জানি যে কোনো মেটালিক কন্ডাক্টরে প্রচুর পরিমাণ ইলেকট্রন থাকে, ফ্রি ইলেকট্রন। এই ফ্রি ইলেকট্রনগুলো যখন আমরা একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি বা একটা ইলেকট্রিক সোর্স যখন আমরা তার দুটো এন্ডের সঙ্গে কানেক্ট করি, তখন পজিটিভ সাইডের দিকে ইলেকট্রনগুলো মুভ করতে শুরু করে। তাহলে দেখো, এর এই এন্ডটা কি পজিটিভ, পজিটিভ পোলের সঙ্গে যুক্ত আছে, আর এই দিকটা আছে নেগেটিভের সঙ্গে যুক্ত, তাহলে এই সাইডটা নেগেটিভ। তাহলে ইলেকট্রনগুলো কি করে পজিটিভ এন্ডের দিকে চলতে শুরু করে, তাহলে কন্ডাক্টর চলতে থাকে। আর কারেন্টের ডিরেকশনটা ধরা হয় অপোজিট টু দিস ডাইরেকশন, অর্থাৎ অপোজিট টু দ্য ডাইরেকশন অফ দ্য ফ্লো অফ ইলেকট্রন। ইলেকট্রনের গতির অভিমুখে বিপরীত দিকটাকে বাই কনভেনশন আমরা ইলেকট্রিক কারেন্টের ডাইরেকশন হিসাবে ধরে নিই ইন এনি ইলেকট্রিক সার্কিট। নেক্সট, পটেনশিয়াল। পটেনশিয়ালটা কি? এটা হলো কি, আমরা যদি ধরি যে এখানে একটা পজিটিভ চার্জ আছে প্লাস এবার ইনফাইনাইট ডিস্টেন্স থেকে, সাপোজ দিস ইজ অ্যাট ইনফিনিটি, একটা পজিটিভ চার্জকে আমরা আনতে চাই এই পয়েন্টে, ওতে কিউ চার্জ রাখা আছে, পি পয়েন্টে আমরা এই +1 কুলম চার্জকে আনতে চাই। আনলে যে পরিমাণ কাজ করতে হয়, the work done in bringing this positive unit charge from infinity to that point, it is called the potential of this point Vp equals to work done. কিসের জন্য work done? In bringing 1 coulomb positive charge from infinity to that point. এখন আমরা যদি মনে করি যে এখানে একটা কিউ চার্জ আছে, প্লাস কিউ চার্জ আছে, তাকে এই পয়েন্টে আনতে আমাকে কাজ করতে হলো ডব্লিউ, ওয়ার্ক ডান ইজ ডব্লিউ ইন ব্রিঙ্গিং দিস চার্জ কিউ, দেন ভি এট পি ইকুয়ালস টু ডব্লিউ বাই কিউ, ডব্লিউ বাই কিউ। ক্লিয়ার? এই পটেনশিয়ালে ইউনিটটাকে নেওয়া হয় ভোল্ট, অর্থাৎ এই ইউনিট চার্জকে ইনফিনিটি থেকে পি পয়েন্টে আনতে যদি 1 জুল কাজ করতে হয়, ওয়ার্ক ডান যদি 1 জুল হয়, তবে এই পয়েন্টের পটেনশিয়ালটাকে ধরা হবে 1 ভোল্ট। দিস ইজ 1 ভোল্ট, 1 জুল পার কুলম। তাহলে কি ইউনিটটা কি হবে পটেনশিয়ালের? ভোল্ট অর জুল পার কুলম। এবার এটাকে আমরা ধরে নিচ্ছি এই কারণে যে at this point potential is equals to 0. at ইনফিনিটিতে কোন একটা ফিল্ডের ইন থেকে চার্জ থেকে সোর্স চার্জ যেটাকে বলি তার থেকে ইনফাইনাইট ডিস্টেন্সে পটেনশিয়ালটাকে 0 ধরা হয়। এখন দেখি আমরা যেটা বলছিলাম যে কিভাবে করব আমরা। দেখো লিখে দিয়েছি, define the electric potential difference between 2 points. Potential difference between 2 points A and B are 2 points A and B. তাহলে এদের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্সটা কি হবে? আমরা যদি ধরি দিস ইজ VA and this is VB, then VA minus VB equals to suppose B. অর্থাৎ কি বি থেকে এতে
একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে 1 কুলম চার্জকে আনতে গেলে যে পরিমাণ কাজ করতে হয়, the work done in bringing unit positive charge from one point to another point is called the potential difference between those points. আমরা করেছি কি, the total work done টাকে আমরা ধরেছি W in bringing or in transferring charge Q. তাহলে ইউনিট চার্জের জন্য কি হবে, W by Q. W is the work, the total work done, and Q is the amount of charge transferred from one point to another point. এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে আমরা Q পরিমাণ চার্জকে স্থানান্তর করেছি। তাহলে পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন A and B is given by W by Q. এখানে কতগুলো সিম্বল দেওয়া আছে, আমাদের এনসিইআরটি বইয়ে যা যা দেওয়া আছে সবগুলোই এখানে আবার দেখিয়ে দিয়েছি। কি হচ্ছে দেখো, দিস ইজ এ সোর্স, আমরা বলছি এ সেল, ইলেকট্রিক সেল, অ্যান ইলেকট্রিক সেল, দিস ইজ এ কম্বিনেশন অফ সেলস, মোর দেন ওয়ান, ইট ইজ কল্ড দ্য ব্যাটারি। এটা কি একটা ফ্ল্যাগ সুইচ, এটা কিন্তু ওপেন আছে, অর্থাৎ এর মধ্য দিয়ে কারেন্টটা এই থেকে এতে যেতে পারে না, নট কন্ডাক্টিং, এর কিন্তু কন্ডাক্টিং না। আর ঠিক নিচেই দেখো অন করা আছে, অর্থাৎ ক্লোজড, সে কন্ডাক্ট করে। এটা হলো কি ওয়্যার কানেক্টেড, তিনটি ওয়্যার এই পয়েন্টে কানেক্ট করা আছে। এটা কি এই তারের উপর দিয়ে এই তারটা গেছে, অর্থাৎ ক্রস করেছে। দুভাবে ইলেকট্রিক বাল্ব দেখানো হয়, এই একটা হতে পারে, এটাও হতে পারে, অর্থাৎ এটাকে রেজিস্টার হিসাবেও আমরা দেখাই। দিস ইজ এ রেজিস্টার আর রেজিস্ট্যান্স, দুটোই বলি আমরা। ভেরিয়েবল রেজিস্ট্যান্স ও রিওস্ট্যাট দু ধরনের হয়, এটা হলো ভেরিয়েবল রেজিস্ট্যান্স আর এটা পিওরলি রিওস্ট্যাট। অ্যামিটার used to measure the electric current flowing in an electric circuit. This is a voltmeter which is used in parallel to a conductor to measure the potential difference or potential drop across that conductor. অর্থাৎ অ্যামিটারকে আমরা ব্যবহার করি কোনো সার্কিটে, ইলেকট্রিক সার্কিটে কতখানি কারেন্ট যাচ্ছে তা মাপতে, আর ভোল্টমিটার ইউজ করি আমরা কোনো একটা কন্ডাক্টরের অ্যাক্রসে কতটা পটেনশিয়াল ড্রপ করছে তা মাপতে। এগুলো আমাদের সার্কিট নোটেশন। নেক্সট, দিস ইজ এ সিম্পল ইলেকট্রিক সার্কিট। কি কি আছে এর কম্পোনেন্টগুলো? অনেকগুলো কম্পোনেন্ট আমরা নেই, তো মেইন কম্পোনেন্ট হলো আমাদের একটা সোর্স। কি সোর্সটা কি? সেল অর ব্যাটারি। আর কি লাগছে? একটা সুইচ। আর আছে কি? অ্যাপ্লায়েন্সেস এন্ড কানেক্টিং ওয়্যার। এগুলো হলো কানেক্টিং ওয়্যারস। আর এখানে একটা এক্সট্রা পার্ট লাগানো আছে কি? অ্যামিটার টু মেজার দ্য কারেন্ট। ক্লিয়ার? এখন ইলেকট্রিক কারেন্ট বলছি, ইলেকট্রিক কারেন্টের ইউনিট কি? ইলেকট্রিক কারেন্টের ইউনিট হলো অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার ডিনোট করা হয় এ দ্বারা। অ্যাম্পিয়ার। সবসময় মনে রাখবে, কারেন্ট ফ্লোস ফ্রম পজিটিভ পোল টুয়ার্ডস দ্য নেগেটিভ পোল। ইলেকট্রিক কারেন্ট পটেনশিয়াল ডিফারেন্স, এই যে বললাম ভোল্টমিটারকে কিভাবে ইউজ করব। এই রেজিস্টারের অ্যাক্রসে কতটা পটেনশিয়াল ড্রপ করলো এটাকে মাপতে আমরা কি করব? একটা ভোল্টমিটার ইউজ করব।
কিভাবে? তার প্যারালেলে, এর প্যারালেলে কিন্তু বসানো হয়েছে। আর অ্যামিটারটা বসিয়েছিলাম কোথায়? ইন সিরিজ, অর্থাৎ একই কারেন্ট ফ্লো করছে দুটোর মধ্যে দিয়ে, একই, এটাকে বলছি আমরা সিরিজ কম্বিনেশন। আর এটা হলো কি? প্যারালেলে বসিয়েছি, একই পয়েন্টে দুটো প্রান্তকে যুক্ত করেছি। Now very important portion, Ohm's law. Ohm's law কি বলা আছে? স্টেটমেন্টটা পড়ে নেবে, ভালো করে পড়ে নেবে, বুঝবে কি? potential difference across a conductor in an electric circuit is directly proportional to the amount of current flowing through that conductor. কি বলছি? potential drop or potential difference across a conductor is directly proportional to the current flowing through it or through that conductor. এখন ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি? দেখো কি বলা হচ্ছে, ভি, যদি আমাদের একটা কন্ডাক্টর এমন হয় A and B are 2 points, A and B, এদের মধ্য দিয়ে কারেন্ট কি যাচ্ছে? I is the current flowing through this conductor. তাহলে এর দুটো এন্ডের মধ্যে পটেনশিয়াল ড্রপটা কত? ভি। তখন বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দিস ওহমস ল, ভি ইজ প্রপোর্শনাল টু আই, ভি ইজ প্রপোর্শনাল টু আই। তাহলে আমরা লিখতে পারি which implies V equals to R into I. What is R? R is a constant of proportionality. R is a constant of proportionality. তাহলে এখান থেকে আমরা কি পাই? V by I equals to constant. This constant is represented by R, called the resistance of that conductor. এ রেজিস্ট্যান্স বলা হচ্ছে, এই কনস্ট্যান্টটিকে বলা হচ্ছে তার রেজিস্ট্যান্স। এখন আমরা যদি এটা সার্কিটে যদি আমরা দেখি কি হয়, কিভাবে আমরা দেখব এটা? দেখো, সাপোজ the ammeter. Ammeter, voltmeter। ইচ্ছে করলে আমরা আরেকটা জিনিস লাগাতে পারি এখানে, কি? একটা রিওস্টেট লাগাতে পারি, which controls the current flowing through the circuit. যদি আমরা ক্লোজ করি সার্কিটটাকে, তাহলে কারেন্ট ফ্লো করবে এদিকে, এখানে যাবে, গিয়ে দেখো এই যে ভোল্টমিটার, সে কি করবে? তার দুটো এন্ডে এ এবং বি এর মাঝখানে পটেনশিয়াল ড্রপটাকে মেজার করবে, কি পরিমাণ পটেনশিয়াল ড্রপ করলো। আর এ কি দেবে আমাদেরকে? কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য সার্কিট। এবার বিভিন্ন রিওস্টেটের কে চেঞ্জ করে, রেজিস্ট্যান্স চেঞ্জ করে আমরা কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কন্ডাক্টর আমরা
কন্ট্রোল করতে পারি, সেন্স করতে পারি। এবার দেখো আমরা যদি দেখি 0.1 এখানে যে গ্রাফটা দেখানো হয়েছে 0.1 এম্পিয়ার কারেন্টের জন্য 0.4 ভোল্ট পটেনশিয়াল ড্রপ করলো, 0.2 এর জন্য 0.8, 0.3 এর জন্য 1.2 সো অন। এবার প্রত্যেককে যদি আমরা কানেক্ট করে একটি গ্রাফ আঁকি তাহলে এটা কি হয়, একটি স্ট্রেট লাইন হয় পাসিং থ্রু দ্য অরিজিন। কেন, এই ইকুয়েশনটাকে যদি আমরা দেখি ইট ইজ সিমিলার টু ওয়াই ইকুয়ালস টু mx plus c, where c equals to 0, y equals to mx, y represents here by b, this is b and x for I, along x-axis I and along y-axis b, তাহলে এটা কি y equals to mx, তাহলে m represents the r, অর্থাৎ কি দিস স্লোপ। আমরা যদি এখানে একটা রেফারেন্স নেই তাহলে দেখো এখানে এটা হবে কি, তাহলে এই অংশটা হবে ভি আর এটা হবে আই, তাহলে স্লোপ ইজ থিটা, tan থিটা equals to v by I. What is v by I? From this equation v by I equals to r, তাহলে this vi কার্ভের স্লোপ আমাদেরকে দিচ্ছে রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর। আবার অনেক সময় আমাদেরকে কোশ্চেনে আইভিও দিতে পারে, আই কে ওয়াই অ্যাক্সিসে, ভি কে এক্স অ্যাক্সিসে দিয়ে দিতে পারে, তখন কিন্তু উল্টোটা হবে, ট্যান থিটা হবে। যদি আমাদের আই কে দে আই আর এইদিকে যদি দে ভি, দেন ট্যান থিটা ইকুয়ালস টু কি হবে, আই বাই ভি, তার উল্টোটা কি হবে, কট থিটা, কট থিটা হবে ভি বাই আই। আর এটা মনে রাখতে হবে, অর্থাৎ গ্রাফটা কিভাবে দেওয়া আছে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। নাও দিস রেজিস্ট্যান্স, ohmic, non-ohmic, ohmic resistance, non-ohmic resistance, আমরা লিখেছি কেন ohmic conductors and non-ohmic conductors, আরে কি, the conductors which obey Ohm's law are ohmic conductors, metallic conductor, all metallic conductors are ohmic conductors, ক্লিয়ার। সেক্ষেত্রে কি হবে, ভিআই কার্ভটা স্ট্রেট লাইন হবে পাসিং থ্রু দ্য অরিজিন। বাট এলইডি ভালভ, ট্রানজিস্টর আর আমাদের পিএন জাংশন ডায়োড, সেমিকন্ডাক্টর, ইলেকট্রোলাইট, এগুলোও কিন্তু কন্ডাক্ট করে, কিন্তু এরা ওহমস ল ওবে করে না, তাই তাদেরকে আমরা বলছি নন ওহমিক কন্ডাক্টর, এবং তাদের রেজিস্ট্যান্সটা হলো নন ওহমিক রেজিস্ট্যান্স। Now, what is resistance? The property of the substance to oppose the electric current flowing through that conductor. যে কোনো সাবস্টেন্স ও ম্যাটেরিয়াল যাই কিছু আছে তাদের মধ্য দিয়ে যখন কারেন্ট যেতে চায় তখন সে একটা বাধার সৃষ্টি করে, ওই বাধাটিকেই আমরা বলি অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স। এখন ওই কন্ডাক্টরটি যদি এমন হয় যে তার দুটো এন্ডের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স যদি আমরা রাখি 1 ভোল্ট, সেই ক্ষেত্রে যদি তার মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে যায়, তবে তার রেজিস্ট্যান্সকে আমরা বলবো 1 ওহম। কারণ রেজিস্ট্যান্সের এসআই ইউনিট হলো ওহম। কি বলছি,
R equals to V by I. If V equals to 1, then I equals to 1, and then R equals to 1 by 1 equals to 1. অর্থাৎ কি বলছে যে একটা কন্ডাক্টরের যে পার্টে পটেনশিয়াল ডিফারেন্স 1 ভোল্ট হলে পরে কারেন্ট 1 এম্পিয়ার হয়, তার রেজিস্ট্যান্সকে আমরা বলছি 1 ওহম, এবং রেজিস্ট্যান্সকে আমরা এই চিহ্ন দ্বারা সার্কিটে ডিনোট করি, দেখাই। এবার দেখ, রেজিস্ট্যান্স, ইজ ইট এ কনস্ট্যান্ট? নো, R is not a constant, it is a variable constant. বলে এটা আবার কেমন কথা? এটা ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল যেমন চেঞ্জ করে, আর একটা ম্যাটেরিয়ালের উপরে তার যে সারাউন্ডিংস এর যে এফেক্ট, তার উপরেও ডিপেন্ড করে। ম্যাটেরিয়ালের ফিজিক্যাল প্রপার্টি আবার এনভায়রনমেন্টাল কিছু ইনস্টিংক্ট তাদের উপরে ডিপেন্ড করে। এই কারণে আমরা একে ভেরিয়েবল কনস্ট্যান্টও বলতে পারি। দেখো কি কি কারণে এর পরিবর্তন হয়। প্রথমত দেখো তার নিজস্ব কিছু ধর্মের কারণ, অর্থাৎ তার লেন্থ, ক্রস সেকশনাল এরিয়া, এর জন্য ডিপেন্ড করে। একটা নির্দিষ্ট, মনে করো কপার অথবা অ্যালুমিনিয়াম, তার দুটো টুকরো নিলাম আমরা, একটা ওয়্যার নিলাম। এবার একই ক্রস সেকশনাল এরিয়া সম্পন্ন দুটো তারের লেন্থের যদি দুরকম হয়, তাহলে তার রেজিস্ট্যান্স দুরকম হবে। আবার একই লেন্থের কিন্তু ক্রস সেকশনাল এরিয়াটা ডিফারেন্ট, তাহলে কিন্তু দুরকম হবে। ম্যাটেরিয়ালটা কিন্তু সেম, কপার আর অ্যালুমিনিয়াম। তাহলে আমরা দেখি কিভাবে হয়। দেখা যায় যে যদি ক্রস সেকশনাল এরিয়াটা যদি কনস্ট্যান্ট থাকে, ফর কনস্ট্যান্ট এ, ক্রস সেকশনাল এরিয়া যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে তার রেজিস্ট্যান্স লেন্থের ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়। The resistance of a conductor is directly proportional to its length if the cross-sectional area is constant. Similarly, যদি আমরা length constant রেখে দেই, constant length, তাহলে কি হবে? ক্রস সেকশনাল এরিয়া ইনভার্সলি প্রপোর্শনাল হবে। অর্থাৎ ফার্স্ট কেস R is proportional to L when A constant, again R is proportional to 1 by A when L is constant. From these two we can write, দেখো আমরা কি লিখতে পারি? R is proportional to L, R is proportional to 1 by A. Combining these two, we can write R is proportional to L by A, product of these two, which implies R equals to rho L by A. Here again, rho is a constant. আমরা বলছি constant of proportionality. It depends on the nature of the material. It depends on the nature of the material. মনে রাখবে, সেই কন্ডাক্টরটা কোন পদার্থ দিয়ে তৈরি, তার নেচারের উপর ডিপেন্ড করে রো। একে আমরা বলি রেজিস্টিভিটি। আচ্ছা, ম্যাটেরিয়াল লিখলাম আমরা, তাহলে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এক্সট্রিনসিক ফ্যাক্টর, অর্থাৎ এক্সটার্নাল ফ্যাক্টর, টেম্পারেচার। আমরা যে ওহমিক রেজিস্ট্যান্সের কথা বলেছি, মেটালিক রেজিস্ট্যান্স, যে কোনো মেটাল, টেম্পারেচার বাড়লে তাদের রেজিস্ট্যান্স বাড়তে থাকে। আবার
ইলেকট্রোলাইট, সেমিকন্ডাক্টর, এদের ক্ষেত্রে কিন্তু উইথ ইনক্রিজিং টেম্পারেচার বাড়লে তাদের রেজিস্ট্যান্স কমে। তাহলে মেটালিক সাবস্টেন্সের, মেটালিক কন্ডাক্টরের রেজিস্ট্যান্স টেম্পারেচার বাড়ার সাথে সাথে বাড়ে, আর আমাদের যে ইলেকট্রোলাইট বা সেমিকন্ডাক্টর তাদের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ার সাথে সাথে তাদের রেজিস্ট্যান্স অ্যান্ড রেজিস্টিভিটি কমতে থাকে। আমরা এবার দেখে নিই এই যে রেজিস্ট্যান্স এবং রেজিস্টিভিটি এই দুটোর মধ্যে তফাৎটা কি। রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স হলো ভি আর ইকুয়ালস টু ভি বাই আই। আর রেজিস্টিভিটি রো ইকুয়ালস টু কি? কোত্থেকে পাই আমরা? আমরা দেখেছিলাম আর ইকুয়ালস টু রো এল বাই এ। তাহলে রো ইকুয়ালস টু কি? রো ইকুয়ালস টু হলো এ বাই এল ইন্টু আর, এ বাই এল ইন্টু আর। তাহলে এই দুটোর মধ্যে তফাৎটা কোথায়? বা ডেফিনেশন দেখো, দা রেজিস্ট্যান্সটা কি? কিভাবে সে বাধা দিচ্ছে কারেন্টকে। The opposition offered by a specific conductor to the flow of electric current through the conductor. আর resistivity কি? The intrinsic property of the material to oppose current through it. It is কি? Actually কি হয়, আমরা যদি একটা কিউব নিই, প্রত্যেকটা সাইড অফ ইউনিট লেন্থ, তাহলে তার দুটো অপোজিট ফেসের মধ্যে যে রেজিস্ট্যান্সটা হয় তাকে আমরা বলছি রেজিস্টিভিটি। এ ক্রস সেকশনাল এরিয়া, লেন্থ হলো তার লেন্থটা। আমরা যদি এটাকে যদি একটা কিউব হিসেবে যদি ধরে নিই, এটা যদি একটা কিউব মনে করি, তাহলে দিস ইজ দ্য ক্রস সেকশনাল এরিয়া। এটা হলো ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, অর্থাৎ এই সাইডটাও ওয়ান, এই সাইডটাও ওয়ান, তাহলে ক্রস সেকশনাল এরিয়া কি হতো? ওয়ান। এবার যদি ল্যাংথটাও যদি ওয়ান হয়, তাহলে এই দুটো অপোজিট ফেসের মধ্যে যে রেজিস্ট্যান্স হবে সেটি হলো তার রেজিস্টিভিটি। কার উপর ডিপেন্ড করছে? রেজিস্ট্যান্স ডিপেন্ড করছে কি? কন্ডাক্টরের লেন্থ, তার ক্রস সেকশনাল এরিয়া, কোন সাবস্টেন্সের, কোন ম্যাটেরিয়ালের তৈরি, তার উপর মেনলি নির্ভর করছে। এছাড়া এক্সটার্নাল কিছু ফ্যাক্টর আছে তার উপর ডিপেন্ড করছে। আর রেজিস্টিভিটি কার উপর ডিপেন্ড করছে? ওই স্পেসিফিক ম্যাটেরিয়ালের উপর। তার লেন্থ কি আছে বা তার ক্রস সেকশনাল এরিয়া কি আছে তার উপর কিন্তু নির্ভর করছে না। আর যে এক্সটার্নাল যে ফ্যাক্টরগুলো আছে ওগুলো আছে টেম্পারেচার, লাইট, তারপর ম্যাগনেটিক ফিল্ড, এগুলোর উপর ডিপেন্ড করে। এসআই ইউনিট কি? রেজিস্ট্যান্সের এসআই ইউনিট হলো ওম, আর রেজিস্টিভিটির হলো ওম মিটার। ওম মিটার কেন হলো ওম মিটার? এর জন্য হলো মিটার স্কোয়ার, এল লেন্থের হলো মিটার, কেটে দিলে একটা মিটার থাকে, আর রেজিস্ট্যান্সের কি? ওম, তাহলে হয়ে গেল ওম মিটার। আর এর ক্ষেত্রে শুধুমাত্র ওম। এটা কি? এটা কার উপর ডিপেন্ড করছে? তার ফিজিক্যাল সাইজের উপর ডিপেন্ড করছে। আর এটা কি? তার ফিজিক্যাল সাইজের উপর না, শুধু ম্যাটেরিয়ালের কনফিগারেশন এবং তার ইন্টারনাল প্রপার্টির উপর ডিপেন্ড করছে। তাহলে মোর ফান্ডামেন্টাল কি একটা কন্ডাক্টরের ক্ষেত্রে? রেজিস্টিভিটি। নেক্সট, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখো কি কি আছে, আমরা যেগুলো এতক্ষণ আলোচনা করেছি তা। কারেন্ট থ্রু এ রেজিস্টার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস রেজিস্ট্যান্স।
রেজিস্ট্যান্স বেশি হলে তার মধ্য দিয়ে কারেন্ট যাবে কম, আর রেজিস্ট্যান্স কম হলে কারেন্ট যাবে বেশি। রেজিস্ট্যান্সকে যদি আমরা ডাবল করে দিই কারেন্ট হয়ে যাবে হাফ, আবার হাফ করে দিলে কারেন্ট হয়ে যাবে ডাবল। It's necessary to increase or decrease the current in an electric circuit. Component used to regulate current without changing the voltage source is called variable resistance, যেটা বলছিলাম rheostat etc. It is called rheostat. দেখেছো rheostatটাকে আমরা রেজিস্ট্যান্স ডিক্রিজ অর ইনক্রিজের জন্য আমরা ইউজ করে থাকি। সিস্টেম অফ রেজিস্টরস অর্থাৎ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সগুলোকে আমরা দুভাবে যুক্ত করতে পারি। মূলত একটা জায়গায় কি একের পর এক, এটা একটা R1 R2 R3 তিনটে রেজিস্ট্যান্স, এরপরে এইভাবে আমরা যুক্ত করতে পারি। আরেকটা করতে পারি কি অনেকগুলো রেজিস্ট্যান্সের একটা এন্ডকে একটা পয়েন্টে, অন্যান্য এন্ডগুলোকে আরেকটা পয়েন্টে যুক্ত করে দিলাম। তাহলে দেখো দুটো ক্ষেত্রে ডিফারেন্সটা দেখো মেয়ে। এখানে কি যখন আমরা একটা সার্কিটে তাকে কানেক্ট করছি প্রত্যেকের মধ্য দিয়ে সেম কারেন্ট যাচ্ছে, আই প্রত্যেকের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু এদের পটেনশিয়াল ডিফারেন্সগুলো আলাদা হচ্ছে, পটেনশিয়াল ডিফারেন্সগুলো কিন্তু আলাদা হচ্ছে। এখানে যদি হয় V1, এখানে V2, এখানে V3, পটেনশিয়াল ডিফারেন্স আলাদা তিনটে, V1 প্লাস V2 প্লাস V3 ইকুয়ালস টু হচ্ছে V। আর এক্ষেত্রে দেখো এই কারেন্টটা গিয়ে এখানে পার্ট হয়ে যাচ্ছে, এখানে হলো I1, এখানে I2, এখানে যদি I3 হয় দেন I ইকুয়ালস টু হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3। দুটো জিনিস, একটাতে কি থাকছে কনস্ট্যান্ট থাকছে I, আর একটাতে কনস্ট্যান্ট থাকছে পটেনশিয়াল ডিফারেন্স। এখন এদেরকে দিয়ে আমরা যে কম্বিনেশনটা করছি একে বলছি আমরা সিরিজ কম্বিনেশন, আর এটাকে বলছি আমরা প্যারালাল কম্বিনেশন। আমরা দেখব এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হয়। তাহলে দেখো সিরিজ কম্বিনেশনে আমরা এখন যেটা দেখলাম যে V ইকুয়ালস টু V1 প্লাস V2 প্লাস V3। এখন V1 ইকুয়ালস টু কি, V1 ইকুয়ালস টু কত হবে I R1, V2 ইকুয়ালস টু কত হবে I R2, I R2, আবার V3 ইকুয়ালস টু কত হবে I R3। তাহলে দেখো V equals to V1 plus V2 plus V3 আর V1 equals to IR1, V2 equals to লিখলাম। তাহলে এবার V equals to কত হচ্ছে, V equals to IR, তাহলে IR equals to I R1 plus I R2 plus I R3। ক্লিয়ার? তাহলে ইকুয়ালস টু কি I হোল ইনটু R1 প্লাস R2 প্লাস R3। না দুদিকে I কে ক্যান্সেল করে দাও, তাহলে কি থাকছে R ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3। ইট ইজ ফর সিরিজ কম্বিনেশন, সিম্পল ক্যালকুলেশন। আমরা জানি V ইকুয়ালস টু V1 প্লাস V2 প্লাস V3। অ্যাগেন
V1 equals to IR1, V2 equals to IR2, V3 equals to IR3. তাহলে ফার্স্ট ইকুয়েশনে ভ্যালুগুলো বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমরা আইকে কমন নিলাম, কমন নিয়ে দুদিকে আই ক্যান্সেল করে দিলাম। তাহলে পাওয়া গেল কি RS equals to R1 plus R2 plus R3। এবার যদি এমন n নাম্বার অফ ইকুয়াল রেজিস্টার্স আর কানেক্টেড থাকে তাহলে কি হবে, RS equals to R plus R plus R plus so on up to nth term, then it is equals to implies RS equals to n into R, অর্থাৎ n times R, n যতটা থাকবে কত হবে, 5টা থাকলে 5R, 6টা থাকলে 6R, 7টা থাকলে 7R। ক্লিয়ার? দিস ইজ দ্য সিরিজ কম্বিনেশন। নেক্সট প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে দেখো একটু আগে জায়গাটা দেখি আমরা, এখানে দেখো কি বলছি আমরা, I equals to I1 plus I2 plus I3, but I1 equals to, what is I1? I1 equals to, আমরা লিখতে পারি I1 equals to V by R1, similarly V by R2, similarly V by R3। so আমরা দেখে নিই কি হচ্ছে। this I equals to I1 plus I2 plus I3, again V, all V's are equal, তাহলে I1 equals to V by R1, I2 equals to V by R2, I3 equals to V by R3। এবার বসিয়ে দেই আমরা, কোথায় বসাবো, V by RP প্যারালাল কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি RP হয় তাহলে V by RP, I equals to V by RP, that is equals to I1 V by R1 plus V by R2 plus V by R3। এখান থেকে আমরা যদি উপরে ভিটাকে কমন নিই কি থাকে, 1 by R1 plus 1 by R2 plus 1 by R3, R3। তাহলে আগের মতো দুদিকে আমরা ভিটাকে ক্যান্সেল করে দিলাম, তাহলে কি থাকবে, 1 by RP, this 1 by R1 plus 1 by R2 plus 1 by R3। ক্লিয়ার? নাও একইভাবে যদি আমাদের যদি n সংখ্যক যদি একই মানের আর থাকে, রেজিস্ট্যান্স থাকে একই মানে, তখন কি করব, 1 by RP equals to কি আসছে, 1 by R plus 1 by R plus 1 by R plus so on nth term, তাহলে nth term মানে n times of 1 by R, that is n by R, কি 1 by RP equals to, which implies RP equals to R by n। মনে রাখতে লাগবে আমাদের, কেমন, আমাদেরকে একটু মনে রাখতে লাগবে যে this is RP equals to R by n। ক্লিয়ার? এবার আমরা দেখে নিই সিরিজ এবং প্যারালাল কম্বিনেশনের মধ্যে তুলনা কি হয়। সিরিজ কম্বিনেশনে সিঙ্গেল পাথ, একটা মাত্র পাথে যাচ্ছে, কিন্তু প্যারালাল কম্বিনেশনে যতগুলো রেজিস্টার জয়েন করা হচ্ছে অতগুলো পাথ হচ্ছে, অতগুলো রাস্তায় যেতে পারছে। কারেন্ট আমরা বলেছি সবগুলো রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে একই কারেন্ট যাবে, কিন্তু প্যারালাল কম্বিনেশনে ভেঙে ভাগ হয়ে যাবে, বিভিন্ন রেজিস্টারের মধ্য দিয়ে তাদের ইনভার্সলি প্রপোর্শনাল যাবে। ভোল্টেজ প্রত্যেকটি রেজিস্টারসে ডিফারেন্ট হবে, আলাদা আলাদা ভাগ হবে, কিন্তু সবগুলো রেজিস্টারসের অ্যাক্রসে সেম পটেনশিয়ালটা বা ভোল্টেজ থাকবে। সিরিজ কম্বিনেশনের ফর্মুলাটা কি নিয়েছি আমরা, RS equals to R1 plus R2 plus R3, আর প্যারালাল কম্বিনেশনে
1 by Rp equals to 1 by R1 plus 1 by R2 plus 1 by R3. Total resistance কি? Is higher than any resistors. Any resistors. The highest resistance যেটা আছে তার চাইতেও বেশি হবে, কিন্তু প্যারালাল কম্বিনেশনে যেটা সবচেয়ে কম লিস্ট যেটা আছে তার চাইতেও ছোট হবে। এটা কি হয়, একটা যদি কোনো কারণে নষ্ট হয় পুরোটা পাথ ব্রেকডাউন করে যাবে, কারেন্ট ফ্লো করবে না। কিন্তু এখানে কি হয়, একটা নষ্ট হলে ওই পথ দিয়ে যাবে না, ওই কারেন্টটা অন্য পথ দিয়ে চলে যাবে ভাগ হয়ে। আরেকটা জিনিস মনে রাখবে, যদি n নাম্বার অফ রেজিস্টরসকে প্রথমে সিরিজে দিলাম, এফেক্টিভ রেজিস্ট্যান্স হলো RS, আর আবার দিলাম আমরা প্যারালেলে, তাহলে তার রেজিস্ট্যান্স হলো RP। তাহলে এই RS বাই RP ইকুয়ালস টু n স্কয়ার হবে। বলি কেন? RS ইকুয়ালস টু আমরা কি দেখেছি, RS ইকুয়ালস টু NR আর RP ইকুয়ালস টু R বাই N। দূর করে ভাগ করে দাও, n টা উপরে চলে যাবে, তাহলে RS বাই RP ইকুয়ালস টু n স্কয়ার। সমসংখ্যক রেজিস্ট্যান্সকে প্রথমে সিরিজে পরবর্তী সময়ে প্যারালেলে যদি যুক্ত করা হয়, তাহলে তাদের এফেক্টিভ রেজিস্ট্যান্সের রেশিওটা হবে n স্কয়ার ইজ টু 1, n স্কয়ার বাই 1, দ্যাট ইজ n স্কয়ার ইজ টু 1 হবে। নেক্সট আমরা যদি একটা প্রবলেম দেখি সিরিজ এন্ড প্যারালেলের, দেখো এখানে কি আছে, এই দুটো রেজিস্টর প্রথমে আছে প্যারালেলে, আবার এই দুটো রেজিস্টর আছে আমাদের সিরিজে, সিরিজে বলছি প্যারালেলে। এবার এই দুটো, এর যদি এফেক্টিভ রেজিস্ট্যান্স হয় R প্রাইম এবং এর যদি হয় R ডবল প্রাইম, তাহলে দেখো এই দুটো রেজিস্ট্যান্স আবার সিরিজে আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই দুটোর জন্য কি হবে, 1 বাই R প্রাইম ইকুয়ালস টু হবে 1 বাই R1 প্লাস 1 বাই R2, দ্যাট ইজ ইকুয়ালস টু, এবার দেওয়া আছে দেখো R1 ইকুয়ালস টু কত আছে 10, তাহলে ইকুয়ালস টু 1 বাই 10 প্লাস দ্বিতীয়টি কত আছে R2 কত আছে 40 ওহম, 1 বাই 40 ইকুয়ালস টু 40 যদি ধরি আমরা, তাহলে 4 প্লাস 1 5 equals to 1 by 8, which implies R prime equals to 8 ohm. Clear? 10 আর 40, তাহলে 1 by 10 plus 1 by 40, তাহলে তার LCM হলো 40, করে নিলাম আমরা 1 by 8। সিমিলারলি পরেরটার ক্ষেত্রে 1 by R double prime equals to 1 by R3 plus 1 by R4 plus 1 by R5 equals to R3 কত 1 by 30 plus 1 by 20 plus 1 by 60, 30, 20 and 60, তাহলে equals to কি LCM again 60, তাহলে 2 plus 3 plus 1, তাহলে কত হলো 6 by 10, 6 by 60, that is equals to 1 by 10, implies R prime equals to 10 ohm. Now effective resistance RE equals to R prime plus R double prime equals to কত হচ্ছে 8 plus 10 ohm equals to 18 ohm. effective রেজিস্ট্যান্সটা হচ্ছে 18 ohm। এভাবে আমরা যে কোনো যদি দিয়ে আমরা ফর্মুলাটা ইউজ করে নেব। এখন দেখুন মজা, এখানে কি লোয়েস্ট কত আছে 10 ohm,
প্রথম দুটো, তাহলে এফেক্টিভ কত 8 লেস দ্যান 10। দ্বিতীয়টার ক্ষেত্রে কি লোয়েস্ট কত 20 ওহম, এটা বেরিয়েছে কত 10 ওহম, তাহলে লোয়েস্টের থেকেও কম। এবার সিরিজে দেখো হাইয়েস্ট কত 10, it is 18 greater than the highest resistance। আমরা এবার চলে যাই হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। অর্থাৎ কি কোনো একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো করে তখন কন্ডাক্টরটি গরম হয়ে ওঠে, কারণ কি সেখানে হিট প্রডিউস হয়, তার টেম্পারেচার ইনক্রিজ করে। একে আমরা জুলস হিটিং এফেক্টও বলি, জুলস হিটিং এফেক্ট অফ কারেন্ট। এখানে কি হয়, যে পরিমাণ হিটটা প্রডিউস হয় তার পরিমাণটা হয় I স্কোয়ার আর টি, এর সমান, এস ইকুয়ালস টু I স্কোয়ার আর টি। কিভাবে হয় দেখো, যখন কারেন্ট পাস করে তখন সে কিছু পরিমাণ কাজ করে। কাজটা কি, the work done to move a charge q through a potential difference v is given by v equals to the কি পেয়েছিলাম আমরা w by q, v equals to w by q, so w equals to qv, the work done equals to q into v। কোথায়, এই যে পটেনশিয়াল ডিফারেন্সটা আছে তার মধ্য দিয়ে q চার্জকে আমরা পাঠালাম, ক্লিয়ার, q into v। now what is q, আমরা জানি কি I equals to q by t, which implies q equals to it। তাহলে বসিয়ে দিই আমরা it, q equals to it, তাহলে w equals to qv equals to কি I into t into v equals to কত, যদি আমরা v রাখি তাও পারি অথবা IR বসাতে পারি, into v into IR, that is equals to I square R T, this is the equation, clear। তাহলে দেখো আমরা এই যে ওয়ার্ক ডানটা কি কি ভাবে প্রকাশ করতে পারি, এটা হলো কিউভি, আবার পেলাম I স্কোয়ার আর টি, আবার আমরা লিখতে পারি VIT, বলে কিভাবে, IR ইকুয়ালস টু V আছে, IR ইকুয়ালস টু তো V, তাহলে এখানে যদি ভিটাকে রেখে দিই তাহলে কি হয় VIT, VIT টোটাল এনার্জি, আবার AC ইকুয়ালস টু VIT, আর IR বসালে তখন হয়ে যায় I স্কোয়ার আর টি, ক্লিয়ার। তাহলে এবার পাওয়ার কত, এখানে পাওয়ার কনজাম্পশনটা কত হচ্ছে, পাওয়ার ইকুয়ালস টু হলো V ইন্টু আই, V ইন্টু আই, আমরা লিখি ভোল্ট ইন্টু এম্পিয়ার, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, কার ক্ষেত্রে ইকুয়ালস টু হয়ে যায় ওয়াট, দ্য ইউনিট অফ পাওয়ার, ইলেকট্রিক পাওয়ার, work done per unit time, VIT by T, VIT by T equals to VI। এবার দেখো কি হচ্ছে, কিভাবে চেঞ্জ হচ্ছে। H, যদি আমরা R এবং T কে কনস্ট্যান্ট রাখি তাহলে কি হয়, S equals to K I স্কয়ার, অর্থাৎ H is proportional to I, H is proportional to I, H is proportional to I, কখন, যদি আমরা H equals to I square, H equals to I square, when R and T kept constant। কোনো একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক হবে উৎপন্ন তাপ, কখন, যদি তার
রেজিস্ট্যান্স অর্থাৎ কন্ডাক্টরটাকে যদি আনচেঞ্জ রাখি এবং প্রবাহ কালটিকে যদি আমরা আনচেঞ্জ রাখি, দেখো directly proportional to square of current I for a given resistance and for a particular time. Similarly, যদি আমরা I এবং T কে কনস্ট্যান্ট রাখি, অর্থাৎ একটা নির্দিষ্ট পার্টিকুলার টাইমে যদি ভিন্ন ভিন্ন কন্ডাক্টরের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহ পাঠানো হয়, তাহলে ওই পরিবাহীগুলোতে উৎপন্ন তাপের পরিমাণ তাদের রেজিস্ট্যান্সের ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। আবার যদি আমরা একই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে একই প্রবাহ ভিন্ন ভিন্ন সময় ধরে পাঠাই, তাহলে কি হবে? H proportional to T, H proportional to T হবে। আমি সময় নষ্ট করতে চাইছি না, একদম সংক্ষেপে বলে দিচ্ছি। না, এই যে হিটিং এফেক্ট, তার অ্যাপ্লিকেশন কি? তার অ্যাপ্লিকেশন দেখি আমাদের ফিলামেন্ট বাল্বে, ইলেকট্রিক হিটারে, এগুলোতে আমরা তার ডাইরেক্ট অ্যাপ্লিকেশন দেখি। যেমন আমাদের একটা ফিলামেন্ট বাল্ব, তার মধ্যে কি আছে? একটা ফিলামেন্ট আছে, যেমন একটা ফিলামেন্ট রয়ে গেছে। ফিলামেন্টে যেহেতু আছে, সে কি করতে, হিট আপ হয়। ফিলামেন্টটি কি হয়? হিট হয়। হিট হলে হায়ার টেম্পারেচারে সে আমাদের ভিজিবল রেঞ্জের লাইট এমিট করে। এখন প্রশ্ন হলো, এই যে ফিলামেন্ট, এটি আসলে কি? এটা ফিলামেন্টটি হলো একটা হিটিং এলিমেন্ট। একটা সরু তারকে পেঁচিয়ে ফিলামেন্টটা তৈরি করা হয়। কেন পেঁচানো হয়? স্পাইরাল শেপ কেন করা হয়? লেন্থ বাড়াতে। কারণ আমরা জানি রেজিস্ট্যান্স লেন্থের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। সরু করা হয়, ক্রস সেকশনাল এরিয়াটা রাখা হয় কম, কারণ রেজিস্ট্যান্স এরিয়ার ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমরা কি করলাম? তার হাই রেজিস্ট্যান্সের একটি হিটিং এলিমেন্ট আমরা ইউজ করলাম। ক্লিয়ার? এখন এই যে হাই রেজিস্ট্যান্সের ম্যাটেরিয়ালটা কি হবে? ম্যাটেরিয়ালটি সাধারণভাবে নেওয়া হয় টাংস্টেন। কেন টাংস্টেন? Because it can withstand high temperatures without melting. কেন? মেল্টিং পয়েন্ট অনেক বেশি, 3380 ডিগ্রি সেলসিয়াস। তাহলে নর্মাল টেম্পারেচারে সে গলবে না। আর কি করা হয়? সে যেন রিয়াক্ট করতে না পারে, এ কারণে বাল্বের ভেতরটাকে হয় ভ্যাকুয়াম রাখা হয়, নতুবা নাইট্রোজেন অথবা আর্গনের ন্যায় কিছু নাইট্রোজেনের মতো নন রিয়াক্টিভ অথবা আর্গনের মতো ইনার্ট গ্যাসগুলোকে দিয়ে এটাকে ভর্তি করে দেওয়া হয়, ফিল আপ করে দেওয়া হয়। ক্লিয়ার? আর এখানে কি হয়? অ্যাকচুয়ালি হিট লস হয়। ইলেকট্রিক্যাল এনার্জিটা আমাদেরকে যেমন লাইট দিচ্ছে, সে পরিমাণে প্রচুর পরিমাণে হিটও উৎপন্ন হয়। তাহলে এটা আমাদের এক ধরনের লস, ডিসিপেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি। এরপরে দেখো আছে কি? ইলেকট্রিক ফিউজ। এই ইলেকট্রিক ফিউজও কিন্তু হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্টের নীতির উপরে কাজ করে। এখানে কি করা হয়? পোর্সেলিনের উপরে অথবা গ্লাসের টিউবের ভিতরে একটা সরু তার রাখা হয়। এই সরু তারটি সাধারণভাবে লেড এবং টিনের তৈরি হয়।
একটা অ্যালয়, লেড টিনের একটা অ্যালয় অথবা অ্যালুমিনিয়াম, লেড, টিন, কপার দিয়ে তৈরি করা হয়। এই রেজিস্ট্যান্সটা হাই থাকে, কিন্তু মেল্টিং পয়েন্টটা থাকে লো। যে আমাদের ওয়্যারিং করা হয় কন্ডাক্টিং ওয়্যার, তার চাইতে মেল্টিং পয়েন্টটা থাকে অনেকটা লো। তো কি হয়, কোনো কারণে শর্ট সার্কিট হোক বা ওভারলোডের কারণে যদি কখনো অতিরিক্ত কারেন্ট চলে আসে, হাই ভোল্টেজের কারণে হতে পারে, তো যে কারণে হোক, যদি অতিরিক্ত কারেন্ট ফ্লো করে সেক্ষেত্রে H ইকুয়ালস টু I স্কোয়ার RT, এই যে সূত্রটি আছে, এই সূত্র অনুযায়ী, ফর্মুলা অনুযায়ী হিউজ অ্যামাউন্ট অফ হিট প্রডিউস হয়। সেই হিটে তার টেম্পারেচার বাড়ায় এবং সে পুড়ে যায়, গলে যায়, অ্যাকচুয়ালি গলে যায় এবং সার্কিটটা ব্রেক করে দেয়, কারেন্ট পাঠানো বন্ধ করে দেয়। তাহলে এটা আমরা কেন ব্যবহার করব? এটা ব্যবহার করব এই কারণে যে অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে, কারেন্ট ফ্লো হলে যেন সে পুড়ে গিয়ে আমাদের বিভিন্ন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, দামি দামি যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসগুলো আছে, তাদেরকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে। ইন্টারনাল ওয়্যারিংকে ফায়ারিং অর্থাৎ আগুন ধরে যাওয়ার থেকে রক্ষা করে। এই কারণে আমরা এটাকে ইউজ করি এবং আমাদের বিভিন্ন রেটিংয়ের আমরা ফিউজ পাই। এটা নর্মালি যে আমাদের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসগুলো আছে, তাতে আমরা 1 এম্পিয়ার, 2 এম্পিয়ার, 3 এম্পিয়ার, 5 এম্পিয়ার, 10 এম্পিয়ার, ইভেন 20 এম্পিয়ার, আমাদের বাড়ি ঘরের যে মেইন ফিউজ 16 এম্পিয়ার, 32 এম্পিয়ার, এমন আমরা ইউজ করি। কিসের উপরে এই রেটিং হয়? তার মধ্য দিয়ে সর্বোচ্চ কি পরিমাণ কারেন্ট ফ্লো করতে পারবে, যে এর চেয়ে বেশি কারেন্ট গেলে সে পড়ে যাবে। কিভাবে বের করবো রেটিংটা? আমাদের কত কারেন্ট যেতে পারবে, কারণ আমরা জানি কি পাওয়ার ইকুয়ালস টু কি, আমরা দেখেছি পি ইকুয়ালস টু আমাদের বিআই, পাওয়ার ইকুয়ালস টু ভি ইন্টু আই। এবং পাওয়ারটাকে আমরা কি কোন ইউনিটে প্রকাশ করি বলেছি? ওয়াট। ডব্লিউ ইকুয়ালস টু ভি ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট কতটা যাবে? ডব্লিউ ইকুয়ালস টু আই ইকুয়ালস টু ডব্লিউ বাই পি অর পি বাই ভি। দ্যাট ইজ ডব্লিউ হলো ওয়াট বাই ভোল্ট, ওয়াট বাই ভোল্ট, তাহলে বা পাওয়ার বাই ভোল্টেজ। তাহলে দেখো আমরা একটা হিসাব করছি এখানে যে 220 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই আছে, সেখানে কি একটা ইলেকট্রিক আয়রন 1 কিলোওয়াট এনার্জি কনজিউম করছে, হারে কনজিউম করছে। তাহলে সর্বোচ্চ কত কারেন্ট সে নেবে দেখি আমরা। 4.54 কি এই সূত্র ইউজ করলাম, পাওয়ার বাই ভোল্টেজ। পাওয়ার কত? 1000 ওয়াট, ভোল্টেজ কত? 220 ভোল্ট, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 4.54 এম্পিয়ার হলো। তাহলে আমার কাছে কয়টা ফিউজ আছে এখানে? 1 এম্পিয়ার, 2 এম্পিয়ার, 3 এম্পিয়ার, 5 এম্পিয়ার, 10 এম্পিয়ার। 10 এম্পিয়ার দিলেও হবে, 5 এম্পিয়ার দিলেও হবে, কিন্তু 1 এম্পিয়ার বা 2 এম্পিয়ার যদি দেয়, 3 এম্পিয়ার দেয়, তাহলে লেস দেন 4.54, তাহলে সে সঙ্গে সঙ্গে পড়ে যাবে। আবার 10 এম্পিয়ার দিলে ওভারলোডিংয়েও সে পড়বে না, তাহলে না 10 এম্পিয়ার না লেজার, আমরা ইউজ করব 5 এম্পিয়ার, অ্যাপ্রোপ্রিয়েট হবে 5 এম্পিয়ার। ক্লিয়ার? দেন আরেকটি গুরুত্বপূর্ণ হলো হিটার, ইলেকট্রিক হিটার। ইলেকট্রিক হিটারও হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্টের উপর কাজ করে।
সেখানেও একটা হিটিং এলিমেন্ট লাগে, এটা একটা কয়েল নেওয়া হয়, এটা একটু লম্বা হয়, কিন্তু এখানে ব্যবহার করা হয় কি ম্যাটেরিয়ালটা নাইক্রোম, নিকেল এবং ক্রোমিয়ামের একটা অ্যালয়, এটা হাই রেজিস্ট্যান্স, কিন্তু এটা কি নন রিঅ্যাক্টিভ টু অক্সিজেন অর এয়ার। যেখানে ওপেন, যে সমস্ত ওপেন ফিলামেন্ট দরকার, হিটিং এলিমেন্ট দরকার, সেখানে আমরা নাইক্রোম ইউজ করি। সে একইভাবে H equals to I square RT জুলস ল হিসেবে কাজ করে, ল এর উপরে কাজ করে, প্রচুর পরিমাণ হিট প্রডিউস করে। তাহলে কি করেছে, ইলেকট্রিক্যাল এনার্জিকে খরচ করে। এবার দেখা যাক ইলেকট্রিক পাওয়ার। আমরা যদিও এর আগে আমরা ইলেকট্রিক পাওয়ার সম্পর্কে আলোচনা করে ফেলেছি, যে এটা কি, যে অ্যামাউন্ট অফ এনার্জি ডিসিপেটেড পার ইউনিট টাইম। আমরা জানি ওয়ার্ক অ্যান্ড এনার্জি ইকুইভ্যালেন্ট। তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি আমরা কি করি, নেই, আমরা তার বিনিময়ে কি কাজ করি, ডব্লিউ, ওয়ার্ক ডান। তাহলে পি ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই টাইম। তাহলে আমরা একটু আগে দেখেছিলাম ইলেকট্রিক্যাল এনার্জি যেটা হিট এনার্জিতে কনভার্ট হয়, H ইকুয়ালস টু I স্কোয়ার আর টি or equals to VIT। তাহলে VIT হলো H, that is equals to work done, W equals to this। তাহলে W by T equals to VI, that is power equals to VI। V equals to কি I square, V equals to IR, তাহলে equals to I R into I, তাহলে কি হচ্ছে I square R। আবার অথবা আমরা লিখতে পারি V equals to P equals to V square by R। আমরা তিনটে এক্সপ্রেশন পাই, যে ক্ষেত্রে যেটি প্রযোজ্য হয় সেক্ষেত্রে সেটি আমরা ইউজ করব। নেক্সট দেখো ইউনিটস অফ পাওয়ার। আমরা আগে বলেছি যে ওয়াট, কারণ কি P equals to লিখেছিলাম ওয়ার্ক ডান বাই টাইম। তাহলে ওয়ার্ক ডান কি জুল, তার ইউনিট হলো জুল, আর টাইমের হলো সেকেন্ড, তাহলে জুল পার সেকেন্ড, এটাকে আমরা বলছি ওয়াট। তাই SI ইউনিট অফ ইলেকট্রিক পাওয়ার ইট ইজ অলসো ওয়াট, কিন্তু এটা খুব ছোট ইউনিট, এই কারণে তাকে আমরা কি লিখি, কিলো ওয়াট, অর্থাৎ 1000 ওয়াট। আর 1 ওয়াট ইকুয়ালস টু কি 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার। আমি জাস্ট মূল যে পয়েন্টগুলো সেগুলো বলে যাচ্ছি। ইলেকট্রিক্যাল এনার্জি ইজ দ্য প্রোডাক্ট অফ পাওয়ার এন্ড টাইম। কেন এখনই লিখলাম আমরা P ইকুয়ালস টু কি ওয়ার্ক ডান, একই জিনিস বারবার লিখতে হচ্ছে, বাই টাইম। তাহলে এই ওয়ার্ক ডানটা কে করছে, ইলেকট্রিক্যাল এনার্জি, দিস ইজ ইকুয়ালস টু ইলেকট্রিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি বাই টাইম। Clear? Electrical energy by time. So from this electrical energy may also be written as power P
ইন্টু টাইম। ইন্টু টাইম, বা আমরা লিখি ই ইকুয়ালস টু পিটি, পাওয়ার ইন্টু টাইম। ক্লিয়ার? সেই হিসেবে তার ইউনিটটা হওয়া উচিত কি ওয়াট আওয়ার, ওয়াট সেকেন্ড, ওয়াট আওয়ার, আর একটু বড় হলে কিলোওয়াট আওয়ার। এই কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার, এই ইউনিটটিকে আমরা বলি বিওটি বা বোর্ড অফ ট্রেড ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট, বিওটি ইউনিট, বা সিম্পলি ইউনিট বলি। ইলেকট্রিক্যাল যে এজেন্সিগুলো আছে, কমার্শিয়াল ইউনিট বলা হয় এটাকে, যে কমার্শিয়াল কোম্পানিগুলো আছে তাদের থেকে যে আমরা এনার্জিটা কিনি, তারা কিন্তু এই ইউনিটের হিসাবে কিন্তু আমাদের কাছে চার্জ করে, বিলটা চার্জ করে। এই 1 কিলোওয়াট আওয়ার মানে কি দেখো, 1 কিলোওয়াট মানে কি 1000 ওয়াট, 1 আওয়ার মিনস 3600 সেকেন্ড। তাহলে টোটাল কত হলো 36 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু 3 প্লাস 2 5, 10 টু দি পাওয়ার 5, 36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 এত জুল। আর এটাকে আমরা লিখতে পারি 3.6 ইন্টু এত জুল। অর্থাৎ 1 ইউনিট ইলেকট্রিক এনার্জি কনজিউম করা মানে আমরা 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউম করলাম। নেক্সট দেখো, যে আমাদেরকে যে বিলটা দিতে হয় কি করে আমরা দেই, কিসের উপরে দেই। দেখো এখানে একটা প্রবলেম আমরা নিয়েছি, যে কি একটা এলইডি বাল্ব আছে 12 ওয়াট রেটিং এর, এরকম কতটা 10টি বাল্ব প্রত্যেক দিন 8 ঘন্টা করে জ্বলছে। একটা ইলেকট্রিক আয়রন আছে, অর্থাৎ ইস্ত্রি আছে, তার কত 1.25 কিলোওয়াটে কয়টা ইউজ করছি আমরা একদিনে, একটা কতক্ষণ, হাফ এন আওয়ার, 30 মিনিটস। একটা এসি মেশিন আছে, সেটি কত 2 কিলোওয়াটের, সেটি কতক্ষণ ইউজ করি আমরা 6 ঘন্টা, কয়টা, দুইটা রুমে দুইটা আছে। আবার ইলেকট্রিক হিটার আছে 1500 ওয়াটের, কতটা, একটা, কতক্ষণ চলে, 2 ঘন্টা। তাহলে এই যে ফ্যামিলিটা, কোন একটা ফ্যামিলি এই হিসেবে যে কারেন্টটা খরচা করছে, তাকে কত বিল দিতে হবে। কোশ্চেনটা আছে এখানটাতে, টোটাল কোশ্চেন। এটা মাসটা কত, আমাদের তো মাসগুলো 30 দিন বা 31 দিন, আবার কোনো 28 দিন 29 দিনের হয়। এখানে স্পেসিফিক করে দেওয়া আছে 30 ডে মান্থ। তাহলে খরচাটা কত হবে, দেখো কি করব আমরা, কিভাবে করব দেখে নিই আমরা। আমাদের কাছে কি কি আছে, টুয়েলভ ওয়াটের আছে 10টা, ইউজ করতে কত, 8 ঘন্টা। তাহলে আমরা কি কি লিখতে পারি, একটা ইকুয়েশনের মতো তৈরি করতে পারি। নাম্বার অফ কোয়ান্টিটি, দেখো নাম্বার অফ ওয়াটেজ, প্রথমে ওয়াটেজ, ওয়াট 1000 দিয়ে ভাগ করলে হবে কিলোওয়াট, অর্থাৎ 1 ইউনিট, ইনটু তার কোয়ান্টিটি নাম্বার, এবার ইনটু টাইম পার ডে, টাইম পার ডে, অর্থাৎ আওয়ার পার ডে, ইনটু কত দিনের মাস। তাহলে আমরা টোটাল পেয়ে যাব। তাহলে ডেটা কি প্রত্যেকের ক্ষেত্রে সেম, তাহলে ডেটাকে আমরা ধরলাম না,
আমরা ধরলাম কি ওয়াট বাই 1000 ইন্টু নাম্বার, কতটা সংখ্যা আছে এবং প্রত্যেক দিন কতক্ষণ জ্বলছে। এ কি? তাহলে দেখো ওয়াট বাই 1000, যদি কিলোওয়াটে থাকে তাহলে কিলোওয়াটই থাকবে, 1000 দিয়ে আর ভাগ করতে হবে না, ইনটু number of appliances, number of appliances into hour into day, তাহলে টোটাল এনার্জি কনজিউমটা আমরা পেয়ে যাব। প্রথমটাতে কি ছিল? 12 ওয়াট 10 8 আওয়ার্স, তাহলে 12 ওয়াট বাই 1000 ইন্টু 10 নংস ইন্টু 8 আওয়ার্স, ডেটা থাকুক, প্লাস সেকেন্ড কত 1.25 কিলোওয়াট, তাহলে কিলোওয়াটে যদি থাকে কিলোওয়াটেই থাকবে, ভাগ করার দরকার নেই। একটা 30 মিনিটস 1.25 into 1 into 30 means half hour, plus নেক্সট কি 1.25 গেল, এবার কি 2 কিলোওয়াট 2 নংস 6 আওয়ার্স, 2 কিলোওয়াট into 2 নংস into 6 আওয়ার্স, ক্লিয়ার? পরেরটা কত আছে? এবার দেখো ওয়াটে আছে, তাহলে কিলোওয়াটে নিতে হবে, প্লাস 1500 ওয়াট then 1000 into 1 into 2 hours into 2 hours, এই আছে। তাহলে চারটে অ্যাপ্লায়েন্স আছে, চারটে গেল, ইন্টু কতদিন? হোল ইন্টু 30 ডেজ, তাহলে দেখো কি হয়, 0 0 দিয়ে ভাগ করে দিই, 2 25, তাহলে 24/25 প্লাস 1.25 by 2, that is 0.625 plus 24 plus 3 whole into 30, এবার কি করব? 25 আছে 24 আছে, ভাগটা করে দিই, 0.9 249 225, আর রইল কত 15 6 প্লাস 0.625 প্লাস 27 হোল ইন্টু 30, that is equals to কত হয়? 5 6 to 8 9 and 6 15 5 1 রইল 1, তাহলে 28.585 into 30 unit equals to 0 3 5 15 1
3 8s are 24 plus 1 25 3 5s are 15 5 3 8s are 24 plus 1 25 and then 2 3 5s are 15 plus 2 17 and then 1 3 8s are 24 plus 1 25 5 in hand 2 3 2s are 6 plus 2 8 85.7550 ইউনিট এত ইউনিট আমার ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউম হয়েছে। তাহলে এবার কি কি চাইছে আমাদের কাছে দেখো, দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফিউজ রেটিং, ফিউজ রেটিংটা দেখতে হবে ভোল্ট বাই ওয়াট দিয়ে, প্রত্যেক একই ঘন্টায় যদি, ওটার আমি করছি না, টোটাল ওয়াটেজ যোগ করে আমি ভোল্টেজটাকে ভাগ করে ভিআই পি ইকুয়ালস টু ভিআই, তাহলে আমরা এটা কোত্থেকে পাবো, ডিটারমিন দ্য স্ট্যান্ডার্ড 220 ভোল্ট, তাহলে পি ইকুয়ালস টু ভি আই, তাহলে ইমপ্লাইজ আই ইকুয়ালস টু পি বাই ভি করে আমরা পেতে পারি। পি কত যোগ করে দাও সবগুলোকে, এটা হবে কত 1000 দিয়ে ভাগ করে, বা ওয়াটে নাও তারপরে সহজ হবে, ওয়াটে নিলে সহজ হবে, কারণ কি এটা ওয়াট কত 12 প্লাস 1250 1000 দিয়ে গুণ করো প্লাস 2000 প্লাস 1500, এত ওয়াট। এই ওয়াটকে এবার ভোল্ট দিয়ে 220 দিয়ে ভাগ করে দাও, তাহলে হয়ে যাবে আমাদের ফিউজ রেটিং। The total electric bill for the month based on the third pricing mentioned above, mention কত 10 টাকা করে পার 100 ইউনিটে। আমরা যে ইলেকট্রিক্যাল এনার্জিটা বের করেছি তাকে এবার 100 ইউনিটে ভাগ আছে, দেখো কত কত আছে। ফার্স্ট 7.50 হলো পার ইউনিট for first 100 units, first 100 units, তাহলে আমাদের কত ইউনিট হয়েছে 85, তাহলে 7.5 টাকা করে মাল্টিপ্লাই করে দাও ইনটু হয়ে যাবে। তারপরে কি, convert the total energy consumed by the electric heater over the month into joules, শুধু ইলেকট্রিক হিটারের যেটা আছে এই যে 1500 ওয়াট, এর জন্য যত খরচা হয়েছে তাকে জুলে কনভার্ট করতে, তাহলে আমরা জুলে কনভার্ট কি করে করব, টোটাল ওয়াটেজ বের করি আমরা, কিলোওয়াটে কত হয়েছে, কিলোওয়াটে কত হবে 1500 বাই 1000 করেছি আমরা, ইনটু ইলেকট্রিক হিটার 1 ইনটু 2 ইনটু 30 ডেজ, শুধুমাত্র হিটারের জন্য 0.00000 30 33 90 ইউনিট। এবার পার ইউনিট কত জুল, ইনটু 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল। দিস ইজ দ্য জুল। ক্লিয়ার? এভাবে আমরা প্রবলেমগুলো সলভ করতে পারি। তাহলে আমরা মোটামুটি ভাবে দেখে নিলাম যে একদম খুব সংক্ষেপে, কারণ এখন তো আমাদের সময় নেই অতটা, যেখানে শুধু পয়েন্টগুলো আমি বলে নিলাম, আর তোমরা পারলে প্রত্যেকটা স্ক্রিনশট যদি নিয়ে নাও তাহলে তুমি সবগুলো ডিটেলস আবার পেয়ে যাবে। আজকে আমরা পুরোটা ইলেকট্রিক এফেক্ট, হিটিং এফেক্ট অফ কারেন্ট আমরা দেখলাম, ইলেকট্রিসিটি। তাহলে তোমরা অবশ্যই জুভেনাইল গুরুকুলকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো, তাহলে নতুন নতুন যে এপিসোডগুলো আমরা করব সেগুলো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আগেই, তাহলে তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখতে পারবে। এছাড়া
জুভেনাইল গুরুকুলের যে আমাদের যে দেওয়া আছে, আমাদের যে ইমেল নাম্বারটা, আইডিটা দেওয়া আছে, ইমেল আইডিতে তোমরা ইমেল করতে পারো, তোমরা ফোন করতে পারো। কারণ আমি আজকে খুব দ্রুত করিয়েছি, যে কারণে অসুবিধা হতে পারে কোনো জায়গায়। যদি কোনো জায়গায় এমন কোনো অসুবিধা হয়ে থাকে, তোমরা সরাসরি ফোন করতে পারো অথবা ইমেল করে দাও কোন জায়গায় সমস্যা, তাহলে আমি আবার ডিসকাস করে দিতে পারবো। সবাইকে ধন্যবাদ।